আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিদ শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর ইউনূস। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বিশ্ব করতে 6 দফা প্রস্তাবনা। ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। গুমের মামলার আসামিরা কোন কারাগারে থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চান জামায়াত, শফিকুর রহমান। ইসির সাথে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি দলটির। রাতের মধ্যে দাবি না মানলে আগামীকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি। আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি। অধ্যাদেশ ঘোষণা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং গাজা যুদ্ধ শেষ ঘোষণা করে ইসরায়েলের পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ মার্কিন প্রেসিডেন্টের। শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে ট্রাম্প। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব খাদ্য ফোরামে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে। বাংলাদেশ ছোট দেশ হলেও 13 লাখ রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের দারিদ্রতা দূরীকরণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড বেটার ফিউচার প্রতিপাদ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের ৮০তম সম্মেলন। সম্মেলনে কি নোট উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্য মানে শুধু পুষ্টি নয়, এটি মর্যাদা ও ন্যায় বিচারের প্রতীক। ফুড ইজ নট জাস্ট অ্যাবাউট ক্যালোরিজ, ইটস অ্যাবাউট ডিগনিটি, ইটস অ্যাবাউট জাস্টিস। ডক্টর ইউনূস বলেন, ক্ষুধা দূরীকরণে যেখানে অর্থের অভাব রয়েছে সেখানে যুদ্ধের জন্য অস্ত্র কিনতে $1 ট্রিলিয়ন খরচ করা হচ্ছে। In 2024, 673 million people went hungry. 2024 সালে 673 মিলিয়ন মানুষ অনাহারে ভুগেছে, অথচ পৃথিবীতে উৎপাদিত খাদ্য পর্যাপ্তেরও বেশি। ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি, সেখানে বিশ্ব অস্ত্র কিনতে $2.7 ট্রিলিয়ন ব্যয় করেছে। সম্মেলনে বিশ্বে দারিদ্রতা দূরীকরণে যুদ্ধ থামিয়ে সংলাপ শুরু, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা বন্ধ করা, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। সম্মেলনে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, অল্প জমির দেশ হয়েও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। We feed over 170 million people. আমরা 17 কোটি মানুষের জন্য খাদ্য ব্যবস্থা করে থাকি। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 13 লাখ রোহিঙ্গাকেও সহায়তা করি। এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান তিনি। We need to add a new kind of business. We call it social business. তরুণদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে। তাদেরকে আমরা চাকরির অপেক্ষায় বসিয়ে রাখতে পারি না। তরুণদের চাকরি প্রার্থী হতে নয়, চাকরি সৃষ্টির জন্য বলতে হবে। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তরুণরা। Coming February, we'll hold our national election. তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে, নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যেখানে শাসনের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করব। সম্মেলনে 3-0 বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Thank you very much. ইয়াসিন রানা, এটিএন বাংলা।
ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আসামি গ্রেফতারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয়। আইন অনুযায়ী আসামি গ্রেফতারের 24 ঘণ্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। গুমের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন 25 জন সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তা। এদের মধ্যে 15 জনকে শনিবার হেফাজতে নেয় সেনা সদর দপ্তর। গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করলেও ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা এখনও স্পষ্ট নয় প্রসিকিউশন। এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের। আইন অনুযায়ী আসামি গ্রেপ্তারের 24 ঘণ্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারো নয়। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভি ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন পিআরের দাবিতে আন্দোলন খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার পাঁয়তারা চলছে। আগামী নির্বাচনে মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনাকে আড়াল করে ধর্মীয় দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে 1971 সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি, বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা
বিশ্বাস করেন। এ সময় জাতীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ। পিআর এই বিষয়টা অনেক দেশে আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন। মির্জা ফখরুল বলেন, সব জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশ, বিশেষ কোনো সম্প্রদায়কে আলাদা করে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মালিক নয় বরং জনগণের সেবক হতে চান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশে দুর্নীতির তীব্রতা উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে দুর্নীতিবাজদের হাত অবশ করে দেওয়া হবে। সন্ধ্যায় রাজধানীর কাফরুল উত্তর থানার পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার 54 বছর ধরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণকে ভুলে জনগণের পকেট কেটেছে। জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন দাবি করে দলটির আমির বলেন, সেবা করার সুযোগ পেলে কোনো নাগরিকের হক নষ্ট হতে দেবে না তার দল। আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন, আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবশ করে দেওয়া হবে। রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর দাঁড়াবে এবং রাষ্ট্র এক চোখে সবাইকে দেখবে, দুই চোখে দেখবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তুতি রাখতেও ইসিকে আহ্বান জানিয়েছে দলটি। রাজধানী নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 2 দফায় ভোট হলে খরচ বাড়বে বলে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিনই হবে কিনা এ বিষয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলগুলোর। সেই প্রেক্ষাপটে গণভোট আয়োজনের সময় নিয়ে নিজেদের দলীয় দাবি ইসিকে জানাতে সোমবার নির্বাচন কমিশনে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠকে বসেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ প্রায় 3 ঘণ্টা চলে এই বৈঠক। পরে ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়েবে আমির জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট একই দিনে হলে জুলাই সনদ গুরুত্ব হারাবে। একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে। 2, ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে হওয়া উচিত বলেও কমিশনে মত দিয়েছে দলটি। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। এসব দাবির বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত নেতারা। সবাইকে ধন্যবাদ। জি, ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
সমন্বয়কদের সাথে উপদেষ্টাদের কোনো দূরত্ব নেই বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সেফ এক্সিট নিবেন না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা বলতে পারেন। সচিবালয়ে তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগে উদ্যোগ স্থগিত রয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের আলোচনা চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চবল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। নাহিদ ইসলামের সেফ এক্সিটের মন্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। হঠাৎ করেই কেন এই সন্দেহ, অবিশ্বাস? উপদেষ্টাদের সাথে কি সমন্বয়কদের দূরত্ব তৈরি হয়েছে? এসব প্রশ্নের উত্তর দেন ধর্ম উপদেষ্টা। এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর 100 ভাগ নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। আমি এদেশের নাগরিক, আমি এদেশেই থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই। ঢাকা শহরে আমার নিজের কোনো ঘর নাই, ছোট শহরে আমার কোনো বাড়ি নেই বা আমার কোনো ফ্ল্যাট নেই। তো আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিষয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, ধর্মীয় নেতাদের চাপের মুখে সঙ্গীতের শিক্ষক নিয়োগের উদ্যোগ বন্ধ রয়েছে। আলোচনা চলছে ধর্মীয় শিক্ষক নিয়োগের। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। উনি এটাও আবার বলেছেন, সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বলুন। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম, যে সমস্ত কমে মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবে না। এগুলো আমি এটা বিবেচনা করব। তিনি জানান, এখন পর্যন্ত হজে যেতে নিবন্ধন করেছেন প্রায় 60,000 মুসল্লি। নিবন্ধনের সময় বাড়তে পারে। আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। 20% বাড়ি ভাড়া করা সহ 3 দাবি মেনে রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল মার্চ 2 সচিবালয়ে কর্মসূচি পালন করবে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে ক্লাস পরীক্ষা হয়নি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবির সপক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস দিয়েও তাদের সঙ্গে প্রহসন করেছে সরকার। এবার আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারি হলেই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় 1000 টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া দাবি করতে, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। শিক্ষকদের জাতির বিবেক বলা হলেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এজন্য দায়ীদের বিচার চান তারা। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেখানে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আমাদের আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, আমার শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত ইসলামী। সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।
অল্প সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে 7 কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় 7 কলেজের ছাত্ররা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল 26 মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। পৃথিবীতে মনে হয় এই নজির আর নেই, কোথাও 1 বছর যাবত একটা ইউনিভার্সিটি প্রস্তাবিত থাকে। আমাদের না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিচ্ছে, না আমরা নিজস্ব কোনো পরিচয় পাচ্ছি। আমরা নারী শিক্ষার কোনো বাধা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, আর এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করেন তারা। ঢাকা কলেজে যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষা ক্যাডাররা রয়েছে তাদের গায়ে ঢাকার হাওয়া লেগে গেছে, তারা ঢাকা ছাড়তে চায় না। যদি এখানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়, যদি এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, আমাদের সম্মানিত শিক্ষকদের আমি জানি না তাদের হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চলে চলে যেতে হতে পারে। বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান 7 কলেজের 23 জন শিক্ষার্থী প্রতিনিধি। বর্তমান যে ধাপে আমরা রয়েছি সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ, এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে তার শিক্ষার্থী রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করব। তারা আরো বলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কারো গড়িমসি সহ্য করা হবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রেল স্টেশন ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অনুষদ, ক্যান্টিন সহ সব জায়গা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়ছে ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র সহ বেশ কয়েকটি প্যানেল। 15 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5টি অনুষদ ভবনে ভোট কেন্দ্র থাকবে 15টি ও বুথ থাকবে 700টি। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিতব্য চাকসু 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। মোট ভোটার সংখ্যা 27,516 জন। পল্টন থানার গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 2018 সালে করা এই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার আজ এই রায় দেন। প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস ন্যায় বিচার পাওয়ায় কথা জানিয়ে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা নির্যাতনের ফলে তিনি সহ বিএনপির লাখো নেতাকর্মীর ব্যক্তি পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন দাবি করে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন, তাদের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই। প্রাথমিক বিদ্যালয়ে অনতিবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগে বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি, রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করা ও কোরআন অবমাননা বিচারের দাবিতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতকে নিয়ে হেফাজতে আমিরের বক্তব্য একান্তই ব্যক্তিগত বলেও জানান মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশ সরাসরি কখনোই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অথবা রাজনীতি তৎপরতার সাথে, বিশেষ করে দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। কাজেই হেফাজতে ইসলাম তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচির সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। কাজেই সেই হিসাবে নির্বাচনী নিজস্ব কোনো তৎপরতা, কোন জোট অথবা কোন অ্যালায়েন্স করার হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলিক নীতিমালার পরিপন্থী, কাজেই সেটা করার সুযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে নেই।
গাজায় যুদ্ধবিরতির পর আজ ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ শেষ ঘোষণা করে তিনি বলেন, এখন সময় শান্তি ও সমৃদ্ধি। তার বক্তব্যে উঠে আসে বন্দি বিনিময়ে গাজাকে নিরস্ত্রীকরণ এবং মধ্যপ্রাচ্যে নতুন শান্তির যুগ গড়ার প্রতিশ্রুতি। ভাষণের সময় সংসদে কিছুটা উত্তেজনা তৈরি হলেও করতালিতে মুখর ছিল অধিবেশন কক্ষ। নেসেটে ভাষণ শেষে ফিলিস্তিনে ইসরায়েল শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যান ট্রাম্প। এদিকে এরই মধ্যেই চলছে হামাস ইসরায়েল বন্দি বিনিময়। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কালো স্যুট আর লাল টাই পরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মঞ্চে ওঠেন ট্রাম্প। তাকে হাততালি দিয়ে সংবর্ধনা দেন ইসরায়েলি আইন প্রণেতারা। বক্তব্যের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল ঘিরে আনন্দ ও আশার দিন শুরু হয়েছে। গাজায় বন্দীদের মুক্তি ও যুদ্ধ থামার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় ঘটেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েল অস্ত্রের জোরে যা জেতার সব জিতেছে, এখন সময় শান্তি ও সমৃদ্ধির। It's the start of a grand concord and lasting harmony for Israel and all the nations of what will soon be a truly magnificent region. I believe that so strongly. This is the historic dawn of a new Middle East. ট্রাম্প সবচেয়ে বেশি করতালি পান যখন বলেন গাজা থাকবে অস্ত্রহীন আর ক্রমান্বয়ে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে। এ সময় তার বক্তৃতা থামিয়ে দিয়ে এক সংসদ সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন। তাকে দ্রুত বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। তখন ট্রাম্পকে কৌতুক করতেও দেখা যায়। ভাষণের শেষ মুহূর্তে ট্রাম্প বলেন, এটাই মধ্যপ্রাচ্যের নতুন স্বর্ণযুগ। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল আরো শক্তিশালী এবং তেল আবিবের সাথে আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশাবাদী তিনি। To thank you for your pivotal leadership in putting forward a proposal that got the backing of almost the entire world. A proposal that brings all our hostages home. এদিকে গাজায় যুদ্ধবিরতির পর হামাস ইসরায়েল বন্দি বিনিময় চলছে। এরই মধ্যে হামাসের কাছ থেকে মুক্ত হয়েছেন সব ইসরায়েলি বন্দী। তবে চুক্তি অনুযায়ী প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাহিদুল আলম, এটিএন বাংলা। লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান তার 31 দফা কর্মসূচির মাধ্যমে ধসে পড়া স্বাস্থ্য খাতকে নতুন রূপ দান করবেন বলে মন্তব্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর। জেলা বিএনপি ও পল্লী চিকিৎসক সংগঠনের নেতারা এই সময় উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের স্বাস্থ্য এই মন্ত্রণালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই পল্লী ডাক্তারদের মূল্যায়ন তারেক রহমান সাহেব করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের আমলাতান্ত্রিক জটিলতা না কাটলে সেবা পেতে জনগণের দুর্ভোগ কমবে না বলে ক্ষোভ জানিয়েছেন খোদ খাদ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। লালফিতা দৌরাত্ম্য বন্ধে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না বলেও অসহায়ত্ব প্রকাশ করেন উপদেষ্টা। থিম্পু থেকে বাংলাদেশি বিদ্যুৎ রপ্তানিতে ভারত নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বলে আশা প্রকাশ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কারমা হামুদৌজি। রাজধানী ইস্কাটনে গবেষণা সংস্থা 20 আয়োজিত কান্ট্রি ডায়ালগে তিনি বলেন, ভুটান এবং ভারতের বিদ্যুৎ খাতের বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ 3 দেশই ব্যাপক লাভবান করতে পারে। তাই এই খাত নিয়ে দ্রুত একসাথে সবার এগিয়ে যাওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি। এ বছরের শেষের দিকে ঢাকায় বাংলাদেশ ভুটান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আশানুরূপ সিদ্ধান্ত আসবে বলেও জানান হামুদৌজি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
অনুষ্ঠিত হয়ে গেল আকিজ বেকার্স লিমিটেডের 2025 সালের বার্ষিক সেলস কনফারেন্স কার্নিভাল অব সুপার হিরোজ। কক্সবাজারে অনুষ্ঠিত এই কনফারেন্সের প্রতিপাদ্য ছিল অদম্য আমরা একসাথে। অনুষ্ঠানে সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ মরি জানান, ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণ, প্রমোশন ও আধুনিক ইপিআর সিস্টেমের মাধ্যমে সেলস মনিটরিং জোরদার করবে। ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন বলেন, আকিজ বেকার্স লিমিটেডের এই সাফল্য তাদের ঐক্য, নিষ্ঠা ও পরিশ্রমের প্রতীক। তিনি আরও বলেন, আকিজ বেকার্স সবসময় ভোক্তাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে অঙ্গীকারবদ্ধ এবং এজন্যই ভোক্তাদের কাছে আকিজ বেকার্সের পণ্য সবার থেকে আলাদা। এ সময় প্রতিষ্ঠানটির অ্যাডভাইজার আশরাফুল বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গত 9 মাসে বিজিবি রংপুর রিজিয়নের 1600 কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল, হেরোইন ও অস্ত্রসহ প্রায় 60 কোটি টাকার বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য উদ্ধার করেছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়নের পক্ষ থেকে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, রংপুর রিজিয়নের অধীনে 4টি সেক্টর ও 15টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরে 501 জন আসামি সহ এসব চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। খেলার খবর। ভারতের বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 233 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। দলের 3 রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়া নারীরা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লরা উইলডাউটের সাথে 55 রান যোগ করে শুরুর বিপর্যয় কাটান আনিকে বসে। এরপর স্বল্প রানে প্রোটিয়াদের বেশ কয়েকটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তাতে 78 রানে 5 উইকেটে পরিণত হয় তারা। ষষ্ঠ উইকেটে 85 রান যোগ করে দলের বিপর্যয় ঠেকান মারিজানি কেম্প ও চৌল ট্রিয়ন। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নারীদের সংগ্রহ 7 উইকেটে 223 রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীর গতির শুরু করলেও উদ্বোধনী জুটিতে ফারজানা হক ও রুবিয়া হায়দার দলের স্কোরে 97 বলে 53 রান যোগ করেন। তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানার দলের স্কোরে 77 রান যোগ করেন। শেষ পর্যন্ত 6 উইকেটে 232 রানের পুঁজি পায় বাংলাদেশের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ 51 রান করেও অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। শারমিনা আক্তার করেন 50 রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও পরের 2 ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর ইউনুস। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বিশ্ব করতে 6 দফা প্রস্তাবনা। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। গুমের মামলার আসামিরা কোন কারাগারে থাকবে তা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর। নির্বাচনের মধ্য দিয়ে দেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে তখন পিআরের দাবিতে আন্দোলন উদ্বেগজনক, মন্তব্য মির্জা ফখরুলের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চান জামায়াত, শফিকুর রহমান। ইসির সাথে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি দলটির। রাতের মধ্যে দাবি না মানলে আগামীকাল মার্চে সচিবালয় কর্মসূচি। আন্দোলনরত এমপি ভুক্ত শিক্ষকদের হুঁশিয়ারি। অধ্যাদেশ ঘোষণা দাবিতে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং গাজা যুদ্ধ শেষ ঘোষণা করে ইসরায়েলের পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ মার্কিন প্রেসিডেন্টের। শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে ট্রাম্প। হামাস ইসরায়েল বন্দী বিনিময় শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।